বিটিসি একাডেমির প্ল্যাটফর্মে এটা হচ্ছে 128তম ব্যাচ। এই 128তম ব্যাচে যারা ইনরোল হয়েছেন তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। ইনশাল্লাহ এই সেশনের মাধ্যমে আপনাদের সাথে আমাদের একটি পরিচিতি যেমন হবে, তেমনি একটি প্রফেশনাল রিলেশন তৈরি হবে। এই কোর্সটির মূল বিষয়বস্তু হচ্ছে মূলত তিনটি বিষয় আমরা এখানে শিখবো। এক নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভিআইটি, এবং হচ্ছে কাস্টমস। এর কারণটা কি? এই তিনটি বিষয়কে আমরা একত্র কেন করলাম? এই তিনটি বিষয়ের উপর আমরা প্রফেশনাল দক্ষতা, এক্সপার্টিস তৈরি করার জন্যই আমরা কোর্সের নাম দিয়েছি এক্সপার্ট কোর্স। অর্থাৎ ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এই তিনটি সাবজেক্টের উপরে আপনাকে এক্সপার্ট তৈরি করার উদ্দেশ্যেই আবার এই কোর্সটা ডিজাইন করা। তো এই বিষয়গুলোকে আপনাদের সাথে ইন প্র্যাকটিস কেস স্টাডির মাধ্যমে, বাস্তবতায় আমরা যে কাজগুলো করি, যেভাবে করি সেভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের একটি কাজ কিভাবে শুরু হয় এবং তার শেষ কোথা থেকে হয়, সেটা হোক ইনকাম ট্যাক্স, এটা হোক ভ্যাট বা কাস্টমস। কিভাবে আমরা শুরু করি, যেমন কিভাবে আমরা একটি রিটার্ন তৈরি করি, রিটার্ন তৈরি করার পরে কিভাবে আমরা এটা জমা দিই, জমা দেওয়ার পরবর্তী প্রসিডিংস কি, সেখানে যদি মামলা হয়, কোনো কোয়ারিজ হয়, অডিট হয়, সেই প্রসিডিংসগুলো কিভাবে আমরা সমাধান করব, এই টোটাল পথটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন পথে গেলে আপনি একদমই আপনার ফাইনাল ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে পারবেন। সেই বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ার করব। আর এই কোর্সটি হবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আঙ্গিকে। থিওরি হয়তো বা আপনি বই পড়ে পারতে পারেন অথবা আইনে আছে, বাট এটার অ্যাপ্লিকেশনটা আমাদের জানাটা জরুরি। আমাদের এখানে অনেক ইনকাম ট্যাক্স, ভ্যাট নিয়ে আলোচনা হয়, বাট প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কিন্তু আমরা প্রত্যেকটি স্টেজে যে আমরা বেঁধে যাই, আমরা সেখানে দেখি যে এটার পথ খুঁজে পাচ্ছি না। তা আপনারা যদি এই পথ খুঁজে পান, প্র্যাকটিক্যাল সকল বিষয়গুলো প্রবলেম অ্যারাইজ হলে, অথবা প্র্যাকটিক্যাল সব কাজগুলো যাতে আপনি ইজিলি করতে পারেন, সেজন্য আমরা এইভাবে কোর্সটি ডিজাইন করেছি। আর আমাদের ইতিপূর্বের ফলাফল আপনি জানেন, এখান থেকে অনেকেই আছেন যারা আমাদের কোর্স করেছেন ইতিপূর্বে, নিজেরাই এখন তারা ট্রেইনার হিসেবে কোর্স করছেন, এবং অসংখ্য পার্সন আছে হয়তো বা আপনারা জানেন যে ইতিপূর্বে এখান থেকে যারা কোর্স করেছে তারা নিজেরাই প্রতিষ্ঠান করেছে, নিজেরাই কোর্স করাচ্ছে। অতএব আমরা সেভাবে তাদেরকে প্রিপেয়ার করেছি এবং প্র্যাকটিক্যাল কাজেও ভালো করছি। শত শত ল চেম্বার দিয়েছেন এখান থেকে, আমাদের এখান থেকে কোর্স করে তার রুটি রুজির ব্যবস্থা হয়েছে, সে ভালো একটি ইনকাম করছেন। অনেকে আজকেও আমার সাথে দুইজন দেখা করতে আসছিলেন, তারা বলে স্যার আপনি এই যে আমাদের জন্য যে কাজগুলো করছেন, এর ফলে কিন্তু আজকে আমরা এরকম ট্যাক্সের ফাইল করছি, এতটি টাকা পেয়েছি, এই এই কাজগুলো করতে পেরেছি। তাহলে এভাবে করে আমরা 2017 সাল থেকে ট্যাক্সের কাজ করার পাশাপাশি, ভ্যাটের কাজ করার পাশাপাশি এই বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, তারা যাতে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে পারে। এভাবে করে প্রায় 15,000-এর বেশি লার্নার আমাদের এই প্ল্যাটফর্মে ইতিমধ্যে, এই যে 128তম ব্যাচে আপনারা আছেন, ইতিমধ্যে তারা কোর্স করেছে এবং মোটামুটি সবাই বেনিফিটেড। তো আমি মনে করি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সের সাথে 5 মাস কন্টিনিউ আমাদের সাথে একসাথে প্র্যাকটিস করতে পারেন, আপনি ইনশাল্লাহ এক্সপার্ট হতে পারবেন। ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস নিয়ে আপনাকে আটকাতে পারবে না। আপনি যে কোনো প্রবলেম ফেস করলে সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এখন এই দেখেন আমরা কেনই বা এই ইনকাম ট্যাক্স, ভ্যাট, যে এই প্রফেশনে আসতে বা এই প্রফেশনে কাজ করতে কমফোর্ট ফিল করি, বা সবাইকে বলি যে আপনি ইনকাম ট্যাক্সের কাজ শিখুন, ভ্যাটের কাজ শিখুন, ওয়াই? এর পিছনে অনেক কারণ আছে। দেখেন, এখন বাংলাদেশে যারা শিক্ষিত আছে তাদের মধ্যে অনেকেই বেকার, জব পাচ্ছে না, জবলেস। কারণ কি? কারণ তাদের মধ্যে স্কিল নাই, তারা প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে পারে না, তারা শুধু থিওরির মধ্যে পড়ে আছে। তারা মুখস্থ করেছে পদ্মা সেতুতে কয়টা পিলার আছে, তো এরকম বিভিন্ন বিষয় শুধু মুখস্থ। বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমি দেখেছি, আমি দীর্ঘদিন 2010 সাল থেকে এই কোচিং এর সাথে সম্পৃক্ত। তা আমি জানি যে এখানে আমাদের কিভাবে পড়ানো হয়েছে, বা এই অ্যাডমিশন কোচিং আমি ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে, সেসব জায়গা আমি দেখেছি। তো আমাদের অনেকের জ্ঞান আছে, নলেজ আছে, বাট স্কিল নাই, প্র্যাকটিক্যাল কোনো বিষয়ের অভিজ্ঞতা না থাকার কারণে বেকার আছে। কিন্তু যারা প্র্যাকটিক্যাল কাজ জানে, হয়তো বা জ্ঞান নাই, নলেজ কম, শিক্ষা দীক্ষা কম, তারা কিন্তু কেউ বেকার নাই। যেমন দেখেন, আপনি গ্রামে খোঁজ নেন,
যারা অশিক্ষিত, হয়তো স্কুলে ভালো পড়াশোনা করতে পারেনি, তারা কিন্তু সবাই শ্রমিক অথবা কর্মজীবী অথবা যে কোনো কৃষক হিসেবে কাজ করছে, কোনো না কোনো কাজে আছে, এনগেজ আছে, বেকার বাড়ি বসে নাই। কিন্তু বসে আছে তারাই যারা শিক্ষিত হয়েছে কিন্তু স্কিল ডেভেলপ করে নাই। তাই এখন বর্তমানে বাজারে আপনি যতগুলো স্কিলের ডিমান্ড বেশি, তার মধ্যে 1 নম্বর পজিশনে আপনি রাখবেন ট্যাক্স এবং ভ্যাটকে। কারণ সরকার এখানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাহলে এটা এখানে নিশ্চিতভাবে বোঝা যায় যে এখানে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে, পেশা হচ্ছে ট্যাক্স এবং ভ্যাটের প্রফেশনালদের। এবং এটা আপনি দেখেছেন যে কি পরিমাণ ডিমান্ড তৈরি হচ্ছে, আমি একটু পরে আপনাদের সামারিটা দিব। এবং এখানে কাজ করে আপনি আরেকটি বিষয় ফিল পাবেন, যে এখানে একটা স্যাটিসফ্যাকশন আসবে। কারণ কি? কারণ এই ফিল্ডে যারা কাজ করে তারা শুধুমাত্র নিজের রুজির জন্য কাজ করে না, তারা অ্যাজ এ এজেন্ট অব দ্য গভর্নমেন্ট সরকারের রাজস্ব আহরণে বিশেষ ভূমিকা পালন করে। আমরা কয়েকশো কোটি টাকা আমি এই বছর ট্যাক্স কালেকশন করে দিয়েছি গভর্নমেন্টকে। তাহলে এটা আমার স্যাটিসফ্যাকশন কাজ করছে যে আমি গভর্নমেন্টের একটি প্রজেক্টে, একটি কাজে সহযোগিতা করতে পেরেছি, তার রেভিনিউ কালেকশনে আমি সহযোগিতা করতে পেরেছি। এবং এখানে প্রচুর অনার আছে, এটা আপনি বুঝতে পারবেন এই ফিল্ডে কাজ করার কারণে। কারণ আমাদের প্রোডাক্টই হচ্ছে নলেজ, এই জ্ঞান। যখন আমরা করি, কোম্পানিগুলোতে ভিজিট করিবে যাই, তখন তারা যথেষ্ট আমি খেলে সম্মান পাই, বা বার বেঞ্চ যেখানেই আমরা যাই, হিয়ারিং এ যাই, যদি আপনার সেখানে প্রপার নলেজ থাকে। এখন প্র্যাকটিস সবাই দুইভাবে করে। একজন আছে যে শুধুমাত্র নেগোসিয়েশন, সে স্যারে ভুল করছে, রিটার্ন বুঝে নাই, এই ধরনের প্র্যাকটিসিং আছে। আরেকটি আছে আপনি অ্যাজ পার ল অনুযায়ী আইন জেনে বুঝে প্র্যাকটিস করা। তখনই আপনি সম্মান পাবেন, যখন আপনি আইন জানবেন, আপনি বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ থাকবে, তখনই কিন্তু এই পেশায় আপনি সম্মানিত পেশা হবে, পেশাদারি হবেন। আর যখন আপনি এটা হবেন, আপনার সব জায়গায় সুনাম ছড়াবে, আপনি অটোমেশন, আপনার ইনকাম আসতে থাকবে। ইনকামের জন্য আপনাকে ছুটতে হবে না, আপনার ইনকাম নিয়ে আসবে। এখন আমাদের কাছে অনেক কেস আছে, বিভিন্ন জায়গায় ঘুরে তারা খুঁজে, আমি তাকে ব্যক্তিকে জানি না, চিনি না, তার সাথে পরিচয় নাই, খুঁজে আমাদেরকে বের করে, কারণ জানে যে এই কেসটা, এই প্রবলেমটা তার পক্ষে সলভ করা সম্ভব। তা আপনিও সেভাবে পরিচিত হবেন, আপনাকে খুঁজে বের করবে, অটোমেশন ইনকাম আসবে। এটা এমন একটা প্রফেশন, এই জন্য আমার যদি সুযোগ থাকতো এই প্রফেশনে লক্ষ লক্ষ মানুষকে আমি ইনভলভ করার চেষ্টা করতাম। কারণ কি? কারণ এটা এমনই একটি প্রফেশন যেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হওয়ার সুযোগ আছে। কেন আছে একটু আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলি। কারণ এখন বর্তমানে আমাদের 1,30,00,000 মানুষের শুধু টিআইএন, আপনারা জানেন যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা রয়েছে। 1,30,00,000 প্লাস ইতিমধ্যে হয়েছে। তাহলে এই যে 1,30,00,000 করদাতা আছেন, তারা যদিও এবার 50,00,000 প্লাস রিটার্ন দিয়েছেন, তারা কিন্তু নেক্সট ইয়ারে হয়তো বা দিবেন। এরকম ভাবে 5 ইয়ার্স পরে কিন্তু 1,00,00,000 প্লাস আপনার রিটার্ন দাখিলকারী ব্যক্তি হবেন, যারা করদাতা, রিটার্ন সাবমিট করেছেন। এরকম আপনি একটা ফিগার দেখবেন। 2014-15 সালে যখন আমরা কাজ শুরু করেছি আমি এই ফিল্ডে, তখন আমরা দেখেছি রিটার্ন দাখিল করেছে 15 লাখ, 14 লাখ মানুষ ওয়ানলি। তা সেখান থেকে তো আমাদের একটা হিউজ ফিগার এসেছে এখন বর্তমান সময়ে। আর এরপরে আপনি কল্পনাও করতে পারবেন না যে মিনিমাম 2-3 কোটি ব্যক্তি তিনি রিটার্ন সাবমিশন করতে বাধ্য থাকবেন আইনগতভাবে। বিভিন্ন উপায়ে তাদেরকে কর জালের মতো ফেলার জন্য এনবিআর কাজ করছে। তাহলে এই তারা যে রিটার্ন করবে, এখন অনেকে দেখছেন যে কম্পিউটারে রিটার্ন তৈরি করা যায়, বিভিন্ন মাধ্যমে তৈরি করা যায়, এই সুযোগগুলো আগামী দিনে থাকবে না। এখন পেশাজীবীদের জন্য টিআরএমএস যে সফটওয়্যার, এটা নিয়ে আসা হয়েছে। এবং বিভিন্ন সিস্টেমে এই দোকানদার বা অন্যান্য যারা ট্যাক্স রিটার্ন করছে, এই সুযোগগুলো কমে যাবে। তাহলে এই ব্যক্তিদের রিটার্ন তৈরি করা যেমন আছে, তাদের বিভিন্ন মামলা আছে, অডিট আছে। অডিট তো একটা মামলা 182 সেকশন অনুযায়ী। এখন বর্তমানে 2023-24 অর্থ বছরের জন্য 60,000 ফাইলকে অডিটের জন্য নির্বাচিত করেছে, যেটা সংখ্যা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে প্রায় 4 গুণ। তাহলে আপনি চিন্তা করেন যে এতগুলো অডিট মামলা সমাধান করতে যদি আপনাদেরকে হতে হয়, তাহলে এখানে কত এক্সপার্ট পার্সনের প্রয়োজন। এই জন্য 2024 সালে
তারা কিন্তু 13,000-এর মতো কর আইনজীবীকে নিবন্ধন দিয়েছে এবং 2026 সালেও পরীক্ষা নিচ্ছে। কারণ এই ফিল্ডে এনবিআর আগে যে চেষ্টা করছে যে আগে আমার এই ফিল্ডে প্র্যাকটিশনারদেরকে বাড়াতে হবে, তাহলে আমার রাজস্ব বৃদ্ধি পাবে, আমার ফাইলের সংখ্যা বাড়বে, আমার রাজস্বের সংখ্যা বাড়বে, ট্যাক্স বোঝা ব্যক্তির সংখ্যা বাড়াতে হবে, ট্যাক্স নলেজকে ছড়িয়ে দিতে হবে যাতে ট্যাক্স সম্পর্কে মানুষ সচেতন হয়। অনেক করে ট্যাক্স শুনলেই ভয় পায়, যে রিটার্নে সম্পত্তি দেখাতে হবে এটা বললেই ভয় পায়। এই ভীতি দূর করানোর জন্য এনবিআর কাজ করছে। তা আমাদের এখানে সুযোগ আছে যে এই 2 কোটি মানুষের সাথে কাজ করার সুযোগ আছে। এছাড়াও আমাদের যারা কোম্পানি আছে, রেজিস্টার্ড কোম্পানি, এখন প্রায় 3 লাখ কোম্পানির সাথে, প্রাইভেট এবং পাবলিক কোম্পানির সাথে ট্যাক্স রিটার্ন নিয়ে কাজ করার আমার সুযোগ আছে। সেখানে কোম্পানি তো প্রায় রিওপেনের প্রশ্ন আছে, 212 ধারার প্রশ্ন আছে, 213 ধারার প্রসিডিংসের প্রশ্ন আছে, 182 অডিটের প্রশ্ন আছে। এরকম বিভিন্ন কোয়ারিজে কিন্তু কোম্পানির ফাইলগুলো পড়ে, সেগুলোকে সলভ করার প্রসিডিংস এটাও আমাদের শেখানো হবে এই কোর্সে ইনশাল্লাহ। তাহলে সেখানে এই ফিল্ডগুলোতে আপনার কাজ করার সুযোগ আছে, হিউজ একটা ফিল্ড, এখানে কাজ করার আপনার সুযোগ আছে। এবং যদি আমি ভ্যাটের কথা বলি, এখন প্রায় 7 লাখ বিআইএন ধারী ব্যবসায়ী আছে, তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, এরকম 7 লাখের মতো প্রতিষ্ঠান রয়েছে। এখন যাদের বিআইএন রয়েছে সকলেই কিন্তু ভ্যাট দাতা, করদাতা, তাদেরকে ট্যাক্স দিতেই হয়, তাহলে তাদের রিটার্ন প্রতি মাসেই দিতে হয়। এই যে মাসিক ওয়ার্ক, এই কাজগুলো এখন দেখা যাচ্ছে অনেকেই ঠিক মতো করতে পারছে না, কারণ কি এই ফিল্ডে এক্সপার্টিস নাই। এবং আপনি দেখেন 2025 সালে শুধু 1,31,000 বিনকে তারা নিবন্ধন দিয়েছে একটি ইয়ার, এবং এই সংখ্যারও বাড়বে। এখন দেখেন আপনি 600 ভ্যাটের ফাইল অডিটে পড়েছে, 600। তাহলে এখানেও কিন্তু আমাদের কাজের একটি কর্মক্ষেত্র আছে। তো আমরা দেখি যা, এবং ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস তো আমাদের আছে, এ যারা বেআইনধারী ব্যক্তিদের অধিকাংশই ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত কোনো না কোনো ভাবে। সো আমাদের এখানে একটা হিউজ ফিল্ড আছে, যদি আপনি এখানে দক্ষ হতে পারেন তাহলে এই ফিল্ডে কাজ করে আপনি, আমি যে 4টি বিষয় বললাম সব কিছুই পাবেন আপনি, ইনকাম পাবেন, অনার পাবেন। এখন এই ফিল্ডে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে দেখেন, যারা ইনকাম ট্যাক্স ভ্যাটে কাজ করে, ট্যাক্সের আইনে তাদেরকে বলা হয়েছে ব্যবসায়ী, কারণ ইনকাম ফ্রম বিজনেসের মতো তাদের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে কারা ব্যবসায়ী। তার মধ্যে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রফেশনাল, অর্থাৎ এই যে ট্যাক্স প্রফেশনাল, এদেরকে কিন্তু বিজনেসম্যান হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। তাই আপনার হচ্ছে ব্যবসা, আপনি সেলস সার্ভিস দেন, ব্যবসা প্রতিষ্ঠান করেন, তা আপনার ব্যবসায়ী প্রোডাক্টটা কি? আপনার প্রোডাক্টটা হচ্ছে সার্ভিস, সেই সার্ভিসের নাম হচ্ছে নলেজ সার্ভিস। আপনি আপনার জ্ঞানকে সেল করেন। অতএব আপনার প্রোডাক্ট একটাই, সেই প্রোডাক্টের মান যদি ভালো না হয়, প্রোডাক্ট যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু মার্কেটে এটার মূল্য নাই। কম্পিটিশনের যুগ, মার্কেটে হাজারো প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট কেন কিনবে? কারণ আপনার প্রোডাক্টের মান ভালো, কোয়ালিটি ভালো। ঠিক আমার যারা এই এই ফিল্ডে কাজ করি, আমাদের প্রোডাক্ট কি? আমাদের প্রোডাক্ট একটাই, আবার নলেজ, স্কিল। এখন স্কিল যদি ভালো না হয়, আমি যদি নলেজেবল পার্সন না হই, তাহলে এই ফিল্ডে গেইন করার কোনো সুযোগ নাই। সো আমাদেরকে এই ফিল্ডে কাজ করতে হলে একদম প্র্যাকটিক্যাল যে নলেজগুলো আছে, স্কিল যেটাকে আমরা বলছি, যে প্র্যাকটিক্যালি আমি কাজগুলো করতে সক্ষম, এটাকে ডেভেলপ করতে হবে। তো এটাকে ডেভেলপ কিভাবে করবেন, অনেকে তো কিভাবে শুরু করবেন, কোনটি আমার প্রয়োজন, কোনটা প্র্যাকটিসে কাজ করতে যে প্রয়োজন হয়, এগুলো সম্পর্কে আমাদের অনেকেই জানে না। কারণ ইনকাম ট্যাক্স ভ্যাট একটা মহাসমুদ্রের মতো, অনেক কিছুই আছে, বাট সবকিছুই যে আপনাকে শিখতে হবে বা সবকিছুর স্কিলই যে আপনার প্রয়োজন, বিষয়টা এরকম নয়। সো কোন বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদের বুঝতে হলে, জানতে হলে, আজকের এই সেশনটি আপনার জন্য আমি মনে করি খুবই একটি কার্যকরী সেশন হবে। এখানে আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের আহ, শুরু করতে হবে, কিভাবে আমরা একটি কাজ করব, কমপ্লিটলি একটি কাজ করব, ভালোভাবে সার্ভিস দিব। এজন্য আমরা এই ট্যাক্স ভ্যাট এবং কাস্টমসের যে এক্সপার্ট কোর্স, এটাকে নিয়ে আসছি। এখানে আমাদের দেখেন, আমি আগেই বলছি, এখানে শর্টকাট কোনো ওয়াই নাই। এখানে আমাদের 40টি সেশন হবে, একটা দুটি না, 40টি।
ভ্যাট অ্যান্ড কাস্টমসের উপর 20টি এবং ইনকাম ট্যাক্স, যেখানে ব্যক্তি, কোম্পানি এবং ইনকাম ট্যাক্স কেস, 3টে টপিকের উপরে 20টি সেশন হবে। লং টার্ম একটা প্র্যাকটিসিং ইস্যুস। এখানে আমরা 5 মাস বসে শুধু এটাকে শিখবো, চেষ্টা করব প্র্যাকটিস করে করে, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, একদম শুরু থেকে। যারা এই ফিল্ডে ক্যারিয়ার করতে চান, বিশেষ করে যারা নতুন করা আইনজীবী হয়েছেন, তারা অনেকেই ভ্যাট সম্পর্কে ভালো জানেন না, কাস্টমস সম্পর্কে আইডিয়া নাই, প্র্যাকটিক্যাল যেমন কর্পোরেট ট্যাক্স, এখন আমাদের কোম্পানি রিটার্নের সময় চলছে, এই সম্পর্কে আইডিয়া নাই। তাদের জন্য কিন্তু এই কোর্সটি ডিজাইন করা, সেভাবেই তৈরি করা হয়েছে যে এখান থেকে আমরা 40টি প্রিমিয়াম ক্লাসের মাধ্যমে এই টোটাল বিষয়টা শিখবো। এবং আমাদের এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি, যে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা একটা সাপোর্ট টিম তৈরি করব, একটি ওয়ার্ক স্টেশন করব। অনেকেই বলে, স্যার আপনার অফিসে এসে কাজ শিখতে চাই, প্র্যাকটিস করতে চাই, কিন্তু আমি সুযোগ দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে এটা সফলভাবে আমি একটি রুম তৈরি করেছি, যেখানে 10 জনের মতো বসে এখানে ইন হাউসে প্র্যাকটিসের সুযোগ পাবে। সেভাবে করে প্রতিদিন শিফটিং করে 10 জন, প্রতিদিন 20 জন, 30 জন করে এখানে প্র্যাকটিসে এসে আমরা যে ফাইলগুলো এখানে ক্লাসে দেখাচ্ছি বা রিয়েলি প্র্যাকটিস করতেছি, সেগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সে সুযোগ আমরা করে দিচ্ছি। যারা, এটা মনে হয় অন্য কোনো একাডেমি দিয়েছে বলে আমার জানা নেই, আমি দেখি না, কিন্তু আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র আপনি ক্লাস করলেন, প্র্যাকটিসে কাজ করতে পারলেন না, কোনো বেনিফিট নাই। সো আপনাকে সেই প্র্যাকটিসের কাজগুলো সুযোগ করে দেওয়ার জন্য সাপোর্ট টিম যেমন আমাদের কাজ করবে, তেমনি আপনি এখানে ইন হাউসে এসে যে কোনো ফাইল দেখে রিয়েল লাইফ প্র্যাকটিস করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই সুযোগটা সবাইকে দেওয়া যাবে না, এজন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, যারা কোর্স করছেন সবাই এলিজিবল, কিন্তু আগে করে আপনাদেরকে আসতে হবে। এবং আমাদের এই প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড ভার্সন থাকবে আমাদের ওয়েবসাইট, সিরিয়ালে লেকচার 1 থেকে 40 পর্যন্ত আজীবন থাকবে। তাহলে আপনি পরবর্তীতে যে কোনো সময় টপিক দিয়ে, যে আজকে ভ্যাটের এই বিষয়, সাধারণ বিষয়গুলি, ভ্যাটের রেজিস্টার প্র্যাকটিস, এরকম প্রত্যেকটি টপিক দিয়ে 40টি লেকচার আপনার ওয়েবসাইটে সাজানো থাকবে। যখন আপনার কোর্স শেষ হবে, যে কোনো টাইমে, কারণ আপনাকে আমরা যে বারবার বলবো না একই কোর্স আপনি রিপিট করেন, অনেক জায়গায় এই কাজটাই করেন যে একটা কোর্স আপনার রিপিটেড করতে হয় না, আপনি একবারই কোর্স করবেন, এটা যতবার ইচ্ছা ততবার আপনি দেখতে পারবেন, সেই সুযোগ আমি করে দিচ্ছি। আর এখানে যে প্র্যাকটিক্যাল কেস স্টাডিগুলো থাকবে, এগুলো সবগুলো রিয়েল লাইফের প্র্যাকটিক্যাল। এই কোর্সে যাদেরকে ট্রেনার হিসেবে এনেছি, এই কোর্সে আমি থাকছি আপনাদের সাথে, পাশাপাশি আমরা, আজকে আমি আবু সুফিয়ান স্যারের সাথে কথা বললাম, যিনি ভ্যাটে খুব ভালো ক্লাস করিয়ে থাকেন, স্যার ক্লাস নেবেন। আসিফ আহমদ স্যার অলরেডি আছেন, তিনি ক্লাস নেবেন। আর একজন ভ্যাট কনসালটেন্ট, যদি আমাদের এখান থেকে একাডেমি থেকেই 2023 সালে ভ্যাট কনসালটেন্ট হয়েছিলেন, ফারুক হুসাইল ভাই, তিনিও খুব ভালো ক্লাস করান এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাতে সক্ষম। এরপরে নাহিদুল ইসলাম, টোটাল 5 জন মেন্টর থাকবে আপনাদের সাথে একটি এই কোর্সে। এখানে 3 জনের নাম যদিও আছে, আরো 2 জন পরবর্তীতে অ্যাড করা হয়েছে, তাহলে 5 জন মেন্টর থাকবেন আপনাদের জন্য। এজন্য যারা চাচ্ছেন যে একদম প্র্যাকটিক্যাল আঙ্গিকে আমি এই কাজগুলো শিখব, শেখা উচিত। কারণ হচ্ছে আমার এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে হলে কাজ শেখার কোনো বিকল্প নাই। অনেকেই শুরুর দিকে মনে করে যে আমার কাছে কাজ আসে না, আমি কিভাবে কি কাজ করব, কারণ আপনি এই জিনিসটা পারেন না, বিধায় কাজ আসে না। যারা পারে তাদের কাজের কোনো অভাব নেই। সো আমাদের এই বিষয়গুলোকে শিখতে হবে, শিখলে ইনশাল্লাহ আমরা এই ফিল্ডে কাজ করতে পারবো। দেখেন, বাংলাদেশের ট্যাক্সের যে সিস্টেমটা আপনি দেখেন, টোটাল ট্যাক্সেশন সিস্টেমকে দেখেন, বাংলাদেশের যে টোটাল ট্যাক্সেশনের সিস্টেম দেখেন, তাহলে আপনি দেখেন এখানে 3 ক্যাটাগরিজ ট্যাক্স পাবেন। 1 নম্বর হচ্ছে যে ট্যাক্সটি ইনকামের সাথে রিলেট করে, ট্যাক্স রিলেট টু ইনকাম আর প্রফিট, যেটাকে আমরা বলছি ইনকাম ট্যাক্স। এখন এর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ইনকাম ট্যাক্স। এর মধ্যে একটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ প্রতিষ্ঠান যেগুলো আছে, ন্যাচারাল পার্সন বাদ দিয়ে বাকি যত প্রতিষ্ঠান আছে, রেজিস্টার্ড বাই RGSC, কোম্পানি নিবন্ধিত যেগুলো আছে, তাদের ট্যাক্সেশনের একটি বিষয় আছে। এছাড়া পার্সন যারা আছেন, কারণ ইনকাম ট্যাক্স কিন্তু ব্যক্তিও দেয়, কোম্পানিও দেয়। আর ভ্যাট কিন্তু কখনো ব্যক্তি দেয় না, ইন্ডিভিজুয়াল পার্সনের কোনো ভ্যাট নেই, ভ্যাট সবসময় দিবে প্রতিষ্ঠান। এই জন্য এটাকে বলে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যিনি ব্যবসা করবেন সেই প্রতিষ্ঠানই দিবেন। কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু ভিন্ন বিষয়। দেখেন, ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে ইনকাম ট্যাক্সটা কি আর ভ্যাটটা কি আপনি বুঝে যাবেন। ধরেন আপনি স্যালারি পাচ্ছেন, তাহলে এটা আপনার ইনকাম।
এই স্যালারির সাথে, এই ইনকাম হওয়ার সাথে সাথে একটা ট্যাক্সের প্রশ্ন আসে যে এই স্যালারি থেকে আপনি কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করবে। তাহলে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যে আমার ইনকাম থেকে পেমেন্ট হচ্ছে। এখন এই ইনকাম করার পরে আপনি এই ইনকাম কি করবেন? অবশ্যই ইনকাম থেকে ব্যয় করবেন, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট পারচেস করবেন অথবা বিভিন্ন সেবা নেবেন। যেমন আজকে আপনি বাজারে গিয়েছেন বা আজকে আপনি শপিং মলে গিয়েছেন, সেখান থেকে আপনাকে মার্কেট করতে হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে হয়েছে। অনেক সময় যেমন আপনিও কনসালটেন্সি নেবেন আরেকজনের কাছ থেকে, সেবা নেবেন। এটা আমাদের ব্যক্তিগত লাইফে প্রয়োজন। তো অ্যাজ এ পার্সন হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা যখন ইনকাম করি তখন আমাদের সাথে যে ট্যাক্সটা রিলেট করে এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। আর যখন আমরা কোনো ব্যয় করি, কোনো সেবা গ্রহণ করি, এটাকে বলা হয় ভিএটি বা এক্সপেন্ডিচার ট্যাক্স। অর্থাৎ যে ট্যাক্সটা আমাদের রিলেট টু প্রোডাক্ট পারচেস করা এবং সার্ভিস গ্রহণ করার সাথে। তাহলে আমাদের দেখেন, ট্যাক্স কিন্তু একটি অ্যাট এ টাইম না, যে আপনি ইনকাম করেছেন, ট্যাক্স দিয়েছেন, সো আপনাকে আর কোনো করিস করা হবে না, এই টাকা যেভাবে খরচ করবেন আপনার জন্য অন্য কোনো ট্যাক্স আরোপিত হবে না। বিষয়টা এরকম না। ট্যাক্সটি আমাদের উপর আরোপিত হবে মাল্টিপল টাইমে, মাল্টিপল সিস্টেমে। কখনো আপনাকে এই ইনকামের উপর ট্যাক্স দিতে হবে, কখনো এই ইনকামের উপর আপনাকে ভ্যাট দিতে হবে, আবার কখনো এই ইনকাম থেকে যে সেভিংস করার পর আপনি প্রপার্টি কিনবেন, সেই প্রপার্টির উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। যেমন এই ইনকাম থেকে সঞ্চয় করে আপনি একটু বাড়ি করলেন, এখন বাড়ির উপর কিন্তু হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশন নেবে। তাহলে এই যে প্রপার্টি, এটাকে আমরা বলছি প্রপার্টি ট্যাক্স। আমাদের কিন্তু এই তিন ধরনের ট্যাক্স আছে। তো এই প্রপার্টি যে ট্যাক্স, এটা নিয়ে আমাদের আসলে কোনো আলোচনা বা এখানে শেখার কোনো কিছু নাই, কারণ এই প্রপার্টি ট্যাক্সগুলো অটোমেশনে কালেক্ট হয়ে থাকে। যেমন ল্যান্ড রেভিনিউ বলেন, স্ট্যাম্প ডিউটি বলে থাকেন, এর জন্য আসলে কোনো ক্যালকুলেশন বা আইনগত জটিলতা নেই। বাট আমাদের অন্য যে দুটি ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স এবং ভ্যাট, এটার জন্য আমাদের সেপারেট আইন আছে এবং সেখানে আইনগত কিছু প্রবলেম আছে, জটিলতা আছে। বিধায় কিন্তু আমাদের জন্য এটা বোঝাটা, ফ্যাক্টর আইডেন্টিফিকেশন করাটা, ফ্যাক্টর সলিউশন করাটা কঠিন। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেমন ব্যক্তি ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করব ইন প্র্যাকটিসে, এবং কোম্পানি ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলব, এবং সাথে সাথে ব্যক্তি এবং কোম্পানি ইনকাম ট্যাক্স নিয়ে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়, এটাকে কিভাবে আমরা সলিউশন করব, সে বিষয়গুলো ইন প্র্যাকটিক্যালি আমি দেখাবো। একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আমাদের একটি সার্টিফাইড কপি তুলতে হবে, কিভাবে অ্যাপিল করতে হবে, কোন জায়গায় অ্যাপিল করতে হবে, অ্যাপিলের পরে এর পরবর্তী প্রসিডিংস কি, কখন সার্কেলে অ্যাসেসমেন্ট হবে, 184 ধারায় কখন হবে, 183 ধারায় কখন হবে, প্রত্যেকটা ইন প্র্যাকটিক্যালি ওই ডকুমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনার একদম ট্যাক্সের শুরু থেকে শেষ পর্যন্ত একটি কনসেপ্ট তৈরি হবে। ভ্যাটেরও ঠিক আমাদের ভ্যাট নিবন্ধনকারী যে ব্যক্তি আছেন, আমি বললাম প্রায় 7 লাখ বিআইএনধারী ব্যক্তি রয়েছেন, তাদের বিজনেস আইডেন্টিফিকেশন রয়েছে। তারা ব্যক্তির কাছ থেকে, যিনি পারচেস করেন, যিনি ভোক্তা, যিনি ক্রেতা, তাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট এবং প্রত্যেকটি সার্ভিসের অ্যাগেনিস্টে এই ব্যবসায়ীরা তারা ভ্যাট কালেক্ট করে রাখে। ভ্যাট যদিও পে করে ব্যক্তি, কিন্তু ব্যক্তির কোনো রেসপন্সিবিলিটি ভ্যাটের ক্ষেত্রে নাই, কোনো লাইবিলিটি নাই। আপনি অ্যাজ এ পার্সন হিসেবে নিজে চিন্তা করেন, আপনাকে গভর্নমেন্ট কখনো ভ্যাটের জন্য কোয়ারিস করেছে? আপনাকে বলেছে যে আপনি ভ্যাটের হিসাব জমা দেন, আপনি ভ্যাটের অ্যাসেসমেন্ট করেন? না, এটা কখনোই বলবে না। কারণ ভ্যাটটাকে আমাদের বলা হচ্ছে, ভিএটিকে ইনডিরেক্ট ট্যাক্স। এটা ইনডিরেক্টলি পে করবে হচ্ছে ভোক্তা, ক্রেতা, অর্থাৎ পার্সন যারা আছে, ব্যক্তি যারা আছে তারা। কিন্তু এর সমস্ত লাইবিলিটি, ভ্যাট জমা দেওয়া, ভ্যাটের হিসাব করা, সমস্ত লাইবিলিটি, সমস্ত রেসপন্সিবিলিটি যা বহন করবে হচ্ছে যিনি ব্যবসায়ী তিনি। পার্থক্য দেখেন চূড়ান্ত, যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সমস্ত লাইবিলিটি, রেসপন্সিবিলিটি বহন করবে ব্যক্তি নিজেই। এই জন্য এটা ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট রিলেশন, ডিরেক্টলি আমি অ্যাসেসমেন্ট করবো, ডিরেক্টলি আমি গভর্নমেন্ট কোষাগারে জমা দিব, আমার ট্যাক্স আমি জমা দিব। কিন্তু আমার ভ্যাট আমি জমা দিব না,
আমার ভ্যাট আমি হিসাব করব না, সমস্ত হিসাব এবং ইসের দায়িত্ব হচ্ছে কাদের? ব্যবসায়ীদের। তাহলে যাদের বিআইএন রয়েছে তাদের কাছে আমরা কাজ করি এই ভ্যাটের। অর্থাৎ ভ্যাটটা দুইটা বিষয়ের উপর আরোপিত হয়, একটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, আর ট্যাক্সটা ইনকাম এবং প্রফিট, এই দুইটি বিষয়। এই প্রফিট বলতে লস হইলেও ইনকাম ট্যাক্স থাকতে পারে, দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত। তাহলে যদি আমরা পার্সোনাল লাইফ চিন্তা করি, আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি যে একই সাথে একজন ব্যবসায়ী তিনি ট্যাক্সও পে করবেন তার ইনকামের সাথে, আবার তিনি ভ্যাটও প্রদান করবেন তার বিক্রয়ের সাথে। কারণ ভ্যাটটা তো নিজের না, ভ্যাট কালেক্ট করে তিনি দিবেন। তাই ভ্যাটটা হচ্ছে অ্যাজ এ কালেক্টর হিসেবে তিনি কালেক্ট করেন, আর তার ইনকামের উপর তিনি ট্যাক্স পেইড করেন। তাহলে এভাবে মাল্টিপল সিস্টেমে একটা প্রতিষ্ঠান ট্যাক্সও পে করে এবং ভ্যাটও পে করে। ভ্যাটের মধ্যে আমাদের যে সকল বিষয় রয়েছে তার মধ্যে এই কাস্টমস ডিউটিসটা, এটা আমাদের আলাদা আইনে চলে আসছে। এটাও প্রোডাক্টের সাথে রিলেট করে, এজন্য ঠিক আছে, এই কাস্টমস ডিউটি এটাও প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে রিলেট করে। এবং আদার যে ডিউটি রয়েছে, রেগুলেটরি ডিউটি, অন্যান্য ডিউটি, এগুলো কিন্তু আমাদের আলোচনায় আসবে, সব কিছু কাস্টমস আইনে আছে। এজন্য আমি টোটাল আইনটাই নিয়ে এসেছি, যে ভ্যাট, কাস্টমস অ্যান্ড ইনকাম ট্যাক্স সবকিছু। আর ভিএটি তো বললাম, আর ভ্যাটের মধ্যেই আমাদের আরেকটি বিষয় আছে, সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি। এখন দেখেন না সংসদে বলা হচ্ছে সম্পূরক প্রস্তুত করতে, তার মানে কি অতিরিক্ত ভ্যাট তো দিতেও হবে, কিছু ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সাপ্লিমেন্টারি সম্পর্ক শুল্ক দিতে হয়। সে বিষয়গুলো আমাদের আলোচনায় চলে আসবে। তো এই টোটাল ট্যাক্সেশনের যে সিস্টেম বাংলাদেশে, সম্পূর্ণ ট্যাক্সেশনের সিস্টেম সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা চলে আসবে এই কোর্সের মাধ্যমে, ইন প্র্যাকটিক্যালে কাজ করতে পারো। এখন আসেন, আজকে যদি আমরা একটু সেপারেটলি কথা বলি, যেমন ইনকাম ট্যাক্স, এই পোর্শন নিয়ে আমরা কথা বলি, এবং এই যে যে বিষয়গুলো আমরা সাজিয়েছি, যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এটা কিভাবে আমরা এই ক্লাসগুলো করব, কোন কোন টপিকগুলো আছে, কি কাভার করব, এটার জন্য আপনাদের কিন্তু নির্ধারিত আমাদের একটি ক্লাস প্ল্যানিং আছে। এই ক্লাসগুলো যে আমরা করব, এটার জন্য কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছি, এটার মাধ্যমেই কিন্তু আমরা সেই বিষয়গুলো করব। এই প্ল্যানিংটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, যে আমরা কিভাবে এই ক্লাসগুলো করব, আমাদের প্ল্যানিংটা একটু শেয়ার করে নিই। দেখেন, আমাদের এই যে টোটাল ক্লাসের একটি প্ল্যানিং করা হয়েছে, যার মাধ্যমে আপনি সব বিষয়গুলো পেয়ে যাবেন, যে আমরা আসলে কিভাবে ক্লাসগুলো করাচ্ছি। সেখানে আমরা ব্যক্তি আয়কর থেকে কিভাবে পড়ব, কি কি পড়ব, প্রত্যেকটা টপিক আমাদের এখানে আছে। এবং এই প্রত্যেকটি টপিক মার্ক করে যে আমরা এটা থেকে এই এই বিষয়গুলো প্র্যাকটিস করেছি। আমাদের প্রত্যেকটি ক্লাসে দেখেন এখানে দুটি কেস স্টাডি, তিনটি কেস স্টাডি, প্রত্যেকটি সেশনের সাথে আমরা একটি পার্ট রেখেছি, যে সামান্য আলোচনার পরে এটার অ্যাপ্লিকেশনটা, এটার বাস্তবতা, সেটাকে আমরা দেখব। এভাবে আমাদের ব্যক্তি আয়করের তিনটি ফাংশনকে আমরা ফোকাস করেছি। একটি হচ্ছে ব্যক্তি আয়কর রিটার্ন, এরপরে আমরা ফার্মের আয়কর রিটার্ন, উইথ হোল্ডিং রিটার্ন, কোম্পানির আয়কর রিটার্ন, এই সম্পর্কিত বিষয়গুলো। যেমন এখানে আমাদের অডিট রিপোর্ট প্রস্তুত, আমরা কার এক্সাম্পল দেবো তারও নাম আছে, আমরা অডিট রিপোর্ট কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়গুলো দেখাবো। একটা কোম্পানি কিভাবে অডিট রিপোর্ট তৈরি করতে হয়, সেখানে ট্যাক্সের বিষয়গুলো কি, ভ্যাটের বিষয়গুলো কি, টিডিএসটা কি, ভিডিএসটা কি, এই যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটা আমরা অনেকেই জানি না, যে এই ফিল্ডে কাজ করতে হলে আমার কোন বিষয়গুলো জানতে হয়। যেহেতু আমরা এই ফিল্ডে আছি, এজন্য আমরা এই বিষয়গুলো আপনাদের ইন প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আরেকটি হচ্ছে আয়কর মামলা যেগুলো হয়, এর সমাধান, এটা অ্যাপিল হোক, এটা ট্রাইব্যুনাল হোক, এই মামলাগুলোর সমাধান। টোটাল এখানে প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্সটা দেখানো হবে, এরপরে চলে আসবে ভ্যাট ম্যানেজমেন্ট। আপনার টোটাল ভ্যাট ব্যবস্থা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, তার একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। এরপর আছে কাস্টমস, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করবেন তাদের জন্য এই কাস্টমসটা প্রয়োজন হবে, তারও একটি ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট বলেছি, যে এই প্রত্যেকটা পার্ট আপনি মার্ক করে নেবেন, এটা আমাদের শেখা হয়েছে কিনা, আলোচনা করা হয়েছে কিনা। আমাদের যেহেতু 5 জন মেন্টর থাকবেন, আমরা প্রত্যেকটির জন্য আলাদা আলাদা টপিক ভাগ করে দিই, যে আজকে আপনি 4টি পয়েন্ট আলোচনা করবেন, পরে 5টি পয়েন্ট আলোচনা করবেন। সেখান থেকে আপনি মার্ক করবেন যে এটার কোনো বিষয় আপনি বাকি আছে কিনা। যদি এই সম্পূর্ণ সিলেবাসটাকে আপনি কাভার করতে পারেন, কারণ এটা আমি এভাবে তৈরি করেছি যে এখানে কোনো কিছু বাকি রাখি না, তখন আপনার যে কমপ্লিট সেন্স তৈরি হবে। সেভাবেই আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। তাহলে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি,
প্র্যাকটিক্যাল কাজ করতে যে সেই প্রবলেমগুলো আর আমাদের থাকবে না ইনশাল্লাহ। তাহলে আসেন এখন আমরা মূল পর্বে চলে যাই। আমি তো অনেক কথা বললাম, হয়তো অনেকে বিরক্ত লাগছে, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই প্রত্যেকটি বিষয়ই প্রয়োজন। ওকে, হ্যাঁ, অবশ্যই আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। এখন আমরা যে ইনকাম ট্যাক্সের কথা বলছি, আয়করের কথা বলছি, সেই আয়করে আমরা কোন কোন বিষয়গুলোকে কাভার করব, বা আমরা ইন প্র্যাকটিক্যাল লাইফে কোন কাজগুলো করতে হয়। আগে আমাদের কিন্তু রাস্তা জানতে হবে। ধরেন আপনি একটি গন্তব্যে যাবেন, তাহলে জানতে হবে যে আমি কিভাবে সেখানে পৌঁছাবো। তাহলে আমরা ইনকাম ট্যাক্সকে শেখার চেষ্টা করছি। তাহলে ইনকাম ট্যাক্সটা শিখতে হলে আমাদের আসলে কোন কোন টপিকগুলো শিখতে হবে। কারণ আইনে তো ৩৪৫টি ধারা আছে, এই তো সব কিছু আছে। এবার সব কিছুই কি আপনার প্রয়োজন কিনা, বা প্র্যাকটিসে সব কিছু আসে কিনা, না, প্র্যাকটিসে সব কিছু আসে না। কিছু সেকশন আছে যা এনবিআর এর জন্য প্রযোজ্য, কিছু সেকশন আছে যেখানে আপনার কোনো কাজ নাই, এটা ট্যাক্স অফিসের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের দেখতে হবে আমরা কোন কাজগুলো করি, সেখানে কোন কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন। যেমন আমাদের ১ নম্বর কাজ হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করা। ২ নম্বর কাজ কি, আমরা একটা পার্টনারশিপ ফার্মে রিটার্ন তৈরি করব, আমরা একটা উইথ হোল্ডিং রিটার্ন তৈরি করব, আমরা একটা কোম্পানির অডিটেড ব্যালেন্স শিট তৈরি করব, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আমরা একটা কোম্পানির অ্যাসেসমেন্ট যখন হয় সেখানে সহযোগিতা করব ডিস্ট্রিক্টে, অর্থাৎ আমরা উপস্থিত হব। ডিস্ট্রিক্ট যখন নোটিশ দেবে ১৮৩ বা ৮৪, ১৮৩তে নোটিশ দেবে, তখন আমরা যে উপস্থিত হই, এটা হিয়ারিং করে ১৮৩তে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করব। এরপরে বিভিন্ন কেস রিওপেন, সেখানে আমরা উপস্থিত হয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই কাজগুলো আছে, এই এজেন্ডাগুলো আমাদের আছে। তো এগুলো আমরা কিভাবে সল্ট আউট করব? ১ নম্বর পয়েন্ট, পার্সোনাল ইনকাম ট্যাক্স। এখানে আমাদের কি কি কাজ আছে, আমি আজকে শুধু আপনাদের দেখাই যে এই কাজগুলো আমাদের শিখতে হবে এবং কিভাবে আমরা শিখব। তারপরে নেক্সট যখন আমাদের সেশনগুলো হবে, তখন আমাদের প্র্যাকটিসে প্রত্যেকটি কাজ আমাদের আলোচনা হবে। যেমন ইনকাম ট্যাক্সের প্রথম আমাদের যে কাজটি হয়, যেমন পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স আমরা আগে আলাদা করতে হবে, যে কোনটি ব্যক্তি আয়করের মধ্যে পড়ে, ওইটি কর্পোরেট ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে। তো ব্যক্তি ইনকাম ট্যাক্সের মধ্যে আমরা যে ইন্ডিভিজুয়াল পার্সন আছি, অ্যাসোসিয়েশন অফ পার্সন আছে, এগুলো হচ্ছে ব্যক্তি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে। কোম্পানির ক্ষেত্রে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, এটা সবাই কিন্তু কর্পোরেট ইনকাম ট্যাক্সের মধ্যে। এটা হতে পারে পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ফরেন কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, পার্টনারশিপ ফার্ম, এটাও এখন কিন্তু কর্পোরেট ট্যাক্সের মধ্যে চলে আসছে। অন পার্সন কোম্পানি, লেইজেন অফিস, প্রত্যেকটি অথরিটি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, যতগুলো এনজিও আছে, ফাউন্ডেশন আছে, জয়েন্ট ভেঞ্চার আছে, সবাই কিন্তু কর্পোরেট ট্যাক্স প্র্যাকটিস করে। এখন পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্সের মধ্যে পার্থক্য কোথায়? ব্যক্তি ট্যাক্স এবং কোম্পানি ট্যাক্সের মধ্যে বেসিক যে ডিফারেন্স, বেসিক যে পার্থক্য, এটি হলো ব্যক্তি ট্যাক্স শুধুমাত্র নিজের রিটার্ন দিলে, নিজের আয়ের ট্যাক্স দিলেই শেষ হয়ে যায়, সেখানে অন্য ব্যক্তির, অন্য কারো লাইবিলিটি নিতে হয় না। কিন্তু কোম্পানি যেহেতু আলাদা একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ট্যাক্স দিতেই হবে, পাশাপাশি সে এনবিআর একটি উইংস হিসাবে, রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে, নিবন্ধিত একটি প্রতিষ্ঠান হিসেবে তার ট্যাক্স কালেকশনের কিছু দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। সে অন্য ব্যক্তির আয় থেকে, ইনকাম থেকে ট্যাক্স কালেক্ট করবে, যাকে আমরা বলছি উইথ হোল্ডিং ট্যাক্স, ট্যাক্স কালেকশন করে রাখবে। তাহলে ব্যক্তি ট্যাক্সের লাইবিলিটি, রেসপন্সিবিলিটি একটা, যে তিনি নিজে ট্যাক্স দিলেন, নিজে রিটার্ন করলেন, তার শেষ। আর কর্পোরেট ট্যাক্সের লাইবিলিটি হলো দুইটা, তিনি নিজে তো ট্যাক্স দিবেনই, পাশাপাশি অন্যের আয় থেকে ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্ট কোষাগারে জমা দেবেন। তাহলে এই যে যে লাইবিলিটিগুলো তিনি পালন করবেন, এটা আমরা কোন কোন স্টেজে কিভাবে করবেন, এটা আমরা আসবো। প্রথমে আসি ব্যক্তি ট্যাক্সে আসলে আমরা কোন কোন কাজ করি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে, প্রফেশনাল হিসাবে। ১ নম্বর কাজ হয়, ব্যক্তি ট্যাক্সের কাজটা আমাদের শুরু হয় ডকুমেন্ট দিয়ে। অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্সের যে কাজগুলো করি, এখানে মেইন কাজ হচ্ছে ডকুমেন্টারি। একটি ডকুমেন্টকে আইনগতভাবে এনবিআর এর কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্যাক্স কনসালটেন্টের মূল কাজ। আমাদের আগে বুঝতে হবে যে একজন ট্যাক্স কনসালটেন্ট বা একজন ভ্যাট কনসালটেন্ট যিনি হবেন, তার মূল কাজ কি। একটি বিষয় জানতে হবে যেখানে দুটি বিষয়ে কাজ করে, একটি হচ্ছে ল আর একটা হচ্ছে ফ্যাক্ট। একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যুস,
যেটাকে আমরা বলি ডকুমেন্ট, আরেকটা হচ্ছে লিগাল ইস্যুস। তাহলে একটি ঘটনাকে, একটি ফ্যাক্টকে, ধরেন আপনার একটি স্যালারি স্টেটমেন্ট আছে, এই স্যালারি সার্টিফিকেটকে, স্টেটমেন্টকে আপনি আইনগতভাবে অ্যাজ পার ল অনুযায়ী প্রেজেন্ট করা, উপস্থাপনা করা, এটি হচ্ছে ট্যাক্স কনসালটেন্টের কাজ। যদি আমরা এই ফ্যাক্টকে আইনগতভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের এটা ইনকাম ট্যাক্স রিটার্ন হবে। আর যদি সঠিকভাবে না পারি, তাহলেও রিটার্ন হবে, কিন্তু এটা ট্যাক্স কনসালটেন্টের যে রিটার্ন, এটা হলো না। এটা হয়ে গেল ওই দোকানদারের রিটার্নের মতো, যারা নিজের মতো করে রিটার্ন তৈরি করে। অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট বা কর্পোরেট লয়ার হিসেবে আমার প্রথম যে দায়িত্ব, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কাছ থেকে এই ডকুমেন্টগুলো, ফ্যাক্ট, যে তার ঘটনা যেগুলো, যেমন তার কি কি ঘটনা আছে, তার স্যালারি ইনকাম আছে, তার বাড়ি ভাড়া আছে, তার ডিপিএস এফডি আছে, সে যতগুলো পয়েন্ট বলবে, তার হিস্ট্রি নেওয়া। যেমন ডাক্তারের কাছে গেলে প্রথম আপনার হিস্ট্রি নেয় না, যে আপনার কি হয়েছিল, কখন হয়েছিল, কতদিন এই রোগটা আছে। এরকম ভাবে তারা ছিল হচ্ছে যে আমাদের রোগের ডাক্তার। তাদের কাছে গেলে আমাদের সকল হিস্ট্রি আগে বলতে হয়। হিস্ট্রি শোনার পরে তারা ডিসিশন নেয় যে আপনার কি কি টেস্ট লাগবে, কি কি ডকুমেন্ট আপনার লাগবে, আপনার আসলে এক্স্যাক্টলি এটা ঘটেছে কিনা এটা দেখতে। ঠিক আমরা হচ্ছি যারা ট্যাক্স কনসালটেন্ট, তাদেরকে বলা হয় সম্পদের ডাক্তার। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম তার হিস্ট্রি নিতে হবে, ওই ক্লায়েন্টের হিস্ট্রি, যে আপনার কি কি সম্পদ আছে, কি কি আয় আছে। সম্পদ, আয়, ব্যয়, এই পাঁচটি বিষয়ের, ইনকাম, ইনভেস্টমেন্ট, অ্যাসেট, লাইবিলিটিস, এক্সপেন্ডিচার, এই পাঁচটি বিষয়। দেখেন, আমরা একজন ব্যক্তির জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুস্থ থাকা। এজন্য আমাদের রোগের ডাক্তার আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সম্পদ থাকা, ইনকাম থাকা। ইনকাম না থাকলে সে চলতে পারবে না। সো আমরা তার ইনকাম, তার সম্পদ, তার বিনিয়োগ, সব কিছু ম্যানেজমেন্ট করি, যে সে কোথায় বিনিয়োগ করবে, কত পার্সেন্ট করবে, সে ব্যাংক থেকে লোন নিবে কি না, নিলে কিভাবে নিবে, তার পরিবারের কিভাবে খরচ চালাবে, ইনকামের সাথে সঙ্গতি রেখে এটাও আমার ম্যানেজমেন্ট করতে হয়। তার ইনকামটাকে ম্যানেজমেন্ট করতে হয়। সম্পদ অর্জন করার থেকে সম্পদ রক্ষা করা কঠিন। আমি এই গত সপ্তাহে একটি কেস করতে গিয়ে দেখি একটি কোম্পানির 172 কোটি টাকা ট্যাক্স হয়েছে। আমার রিওপেনের ফাইল আমার কাছে আসছে। এটা দেখলাম, কারণ কি, এটা প্রেজেন্টেশনগত ভুল। এই ডকুমেন্টগুলোকে সঠিকভাবে যিনি করেছেন, সে রিপোর্ট যিনি করেছেন, সঠিকভাবে দেখাতে পারা নাই। এ কারণেই পরবর্তীতে তাকে ট্যাক্স দিতে হচ্ছে। সে কিন্তু ট্যাক্স ইনকাম ফাঁকি দিয়েছে, বিষয়টা এরকম নয়। তাহলে এরকম ঘটনা আমরা ঘটে, যে এখানে যদি আপনি সঠিকভাবে কনসালটেন্সি করতে না পারেন, ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে আসলে কিন্তু আপনি করদাতাদেরকে বিপদে ফেলবেন। ডাক্তার যেমন রোগ না ধরতে পারলে আন্দাজে যদি ওষুধ দিয়ে ফেলে, যেমন গ্রামের ডক্টর গিয়েছে আন্দাজে ওষুধ দিয়ে দিছে, তখন কিন্তু ওইটার কারণেই বিপদ ঘটে। ঠিক এরকম ট্যাক্স কনসালটেন্ট যদি সঠিকভাবে তাকে পরামর্শ দিতে না পারে, সঠিক কাজটি না করতে পারে, ওই ব্যক্তির কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে কাজ আছে, সেই কাজটি হচ্ছে আমরা তার ইনকাম, তার ইনভেস্টমেন্ট, তার অ্যাসেট, তার লাইবিলিটি, তার এক্সপেন্ডিচার, এই প্রত্যেকটি বিষয়ের ডকুমেন্ট তার কাছ থেকে কালেক্ট করে দেব। যে এই বিষয়গুলো ডকুমেন্ট আপনি প্রোভাইড করেন। এই ডকুমেন্ট কালেক্ট করার পরে আমরা দেখবো এই ডকুমেন্ট আসলে ঠিক আছে কিনা, অথেন্টিক কিনা, এই ডকুমেন্টকে আমাদের যে ডিমান্ড সে অনুযায়ী হয়েছে কিনা, অর্থাৎ অর্থ বছর অনুযায়ী 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত হয়েছে কিনা। এবং পাশাপাশি আরেকটি বিষয়, এই ডকুমেন্টে যে আমাদের অ্যামাউন্টগুলো আছে, এইটা কোন কোন জায়গায় রিটার্নে আমাদের প্রেজেন্ট করতে হবে, এই সমস্ত কিছু আমাকে ডিসিশন নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু আমার কাজ শুরু করতে হবে। তাহলে প্রথম একটি কাজ, এটা অনেক সময় আমরা বুঝি না, যে আগেই আমার কাজ শুরু করা না। প্রি ওয়ার্ক হচ্ছে 1 নম্বর আমাদের কাজ হচ্ছে, এটা প্রি ওয়ার্ক বললেও এটা হচ্ছে টোটাল কাজের 50%। সঠিকভাবে আপনাকে ডকুমেন্ট কালেক্ট করা, এবং কালেক্টিং ডকুমেন্টগুলো ভেরিফাই করা, এবং এটাকে, এই ভেরিফিকেশন ডকুমেন্টটাকে কোন জায়গায় আপনি প্রেজেন্ট করবেন, কোথায় কোথায় ইনপুট দিবেন, সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমাদের। তা আমাদের এখানে ইনকাম রিলেটেড ডকুমেন্ট আছে, এটাকে বোঝা। আমরা এখানে ইন প্র্যাকটিক্যালি দেখাবো যে স্যালারি সার্টিফিকেট আছে, এই স্যালারি সার্টিফিকেট কি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট, কিভাবে বুঝবেন, এটার কোন পার্টিকুলার্স আমাদের কোথায় ইনপুট দিতে হবে। একটি স্যালারি
টোটাল 42টি পার্টিকুলার্স থাকতে পারে, যেমন বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, এরকম 42টি পার্টিকুলার্স থাকতে পারে। সো আইনে এটা বলা আছে। সো এই পার্টিকুলার্সগুলো কোথায় কোথায় আপনি প্রেজেন্ট করবেন, কোন জায়গায় ইনপুট দিবেন, কোন তফসিলি দেবেন, কিভাবে দিবেন, তাহলে এই যে রিয়েল যে স্যালারি সার্টিফিকেট, এটা দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করাবো। এবং এই স্যালারি সার্টিফিকেটের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের রিলেশনটা কি, মানে আমাদের কিন্তু সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে। অনেকে এই যে অনেক ডকুমেন্ট দিতে চায় না, অনেক প্রপার্টি হাইড করতে চায়, এটার কিন্তু আসলে কোনো সুযোগ থাকছে না। আপনি হয়তো হাইড করছেন, কিন্তু এটা কিন্তু অটোমেশনে এনবিআর এই তথ্যটা জানে। যেমন আপনি একটি বাড়ি হাইড করেছেন, আজকে আমি একটি আমরা ড্রাফটিং যে দেখি ওই ব্যক্তি একটি বাড়ি তথ্য গোপন করেছে, ইন্সপেক্টর এটা কি হলো, ইনভেস্টিগেশন করে এটা তথ্য পেয়েছে, সে অনুযায়ী রিপোর্ট তৈরি করে এই যে টোটালটাকে ইনকাম হিসেবে কাউন্ট করেছে। তাহলে এই যে যে তথ্য আপনি গোপন করলেন, এটা তো এনবিআর টিআইএন সার্চ দিলে দেখতে পায় যে কয়টা মিটার তার নামে আসে, এনবিআর সার্চ দিলে দেখতে পায় কত টাকা সঞ্চয়পত্র ওই ব্যক্তির নামে আছে, এনবিআর সার্চ দিলে দেখতে পায় তার নামে কয়টি গাড়ি আছে, এনবিআর ব্যাংক সার্চ করে দেখতে পায় তার নামে সারা বাংলাদেশে কয়টি অ্যাকাউন্ট আছে, কয় টাকা লেনদেন, কয় টাকা ইন্টারেস্ট পেয়েছে। যখন সিআইসিতে ফাইলগুলো যায় তখন তো এগুলোই ব্যাংক সার্চিং। তাহলে আপনি চিন্তা করছেন আপনি হয়তো লুকায়ে অনেক টাকা ট্যাক্স সেভিংস করতেছেন না, এটা পরবর্তীতে আপনার একসাথে দেওয়া লাগবে। সো এইগুলোকে ঠিক করা, যে ইনকামের রেকর্ডগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে ভালো করে ভেরিফাই করা। এরপরে সাথে সাথে ইনকামের পাশাপাশি আমাদের ইনভেস্টমেন্ট যতগুলো ডকুমেন্ট আছে, যেমন আপনি ডিপিএস হতে পারে, এফডিআর হতে পারে, বিল হতে পারে, বন্ড হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, শেয়ার হতে পারে, প্রত্যেকটি ডকুমেন্ট আপনাকে বুঝতে হবে। একটি শেয়ার সার্টিফিকেট দেখলে বুঝতে হবে এই শেয়ার সার্টিফিকেটের কোন পয়েন্টে, কোন অ্যামাউন্টটি ইনকাম ট্যাক্স রিটার্নের কোন কোন জায়গায় এটার ইম্প্যাক্ট আছে, কোথায় কোথায় যায়, ক্যাপিটাল গেইন কোথায় যাবে, শেয়ারের কস্ট ভ্যালুটা কোথায় যাবে, ইকুইটি কোথায় যাবে, এই প্রত্যেকটি পয়েন্ট আপনাকে বুঝতে হবে। সঞ্চয়পত্রে কোনটা আমাদের প্রফিট হিসেবে দিতে হবে, কোনটা ইনকামে আসবে, সব কিছু আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপর এক্সপেন্ডিচার, যেমন আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার, এই সম্পর্কিত কোশ্চেন কিন্তু এনবিআর সবসময় করে। আপনি রিটার্ন যখন দিবেন, আপনার যেমন ইনকাম নিয়ে কোয়ারিজ হবে, ইনভেস্টমেন্ট নিয়ে কোয়ারিজ হবে, যে বিনিয়োগ হাইড করেছেন কিনা এটা নিয়ে কোয়ারিজ হয়। যেমন আপনি এক বাড়ি করার সময় দেখা যাচ্ছে পিডব্লিউডি রেট অনুযায়ী 2 কোটি টাকা এখানে হাইড করেছে, সেটি কোশ্চেন অবশ্যই বের করবে। পাশাপাশি আপনার এক্সপেন্ডিচার ফ্যামিলি, এমন হয়েছে আমি কয়েকটি ঘটনা বলে যে একটা স্কুলে ভেরিফাই করা হয়েছে যে সেখানে কোন কোন অভিভাবকের বাচ্চারা পড়ে, এই প্রত্যেকের টিম দিয়ে তাদেরকে অডিট করা হয়েছে। তার মানে সেখানে যে খরচ দিয়েও আপনার ইনকামকে আইডেন্টিফাই করা যায়, খরচ দিয়েও আপনার ইনকামটাকে বোঝা যায়, খরচের সাথে ইনকাম ট্যাক্সের রিলেশন আছে। এজন্য সেই লাইবিলিটি, এই এক্সপেন্ডিচারের বিষয় আইটি 10B, কারণ ইনকাম ট্যাক্স রিটার্নে মেইন পার্ট হচ্ছে তিনটি। একটা হচ্ছে ইনকাম, ইনভেস্টমেন্ট এবং ট্যাক্স ক্যালকুলেশনগত পার্ট, যেটা হচ্ছে আইটি গ 2023, আইটি 11 গ 2023, মূল ফর্ম যেটাকে বলি এটা। খেয়াল করেন ইনকাম ট্যাক্স রিটার্ন যখন আমরা দেখি এর মূল পার্ট হচ্ছে তিনটি। আরেকটা হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি, যেটাকে বলে আইটি 10B, আর এক্সপেন্ডিচার হচ্ছে আইটি 10BB, 10BB। তাহলে এই তিনটি জায়গা থেকেই আমাদের কিন্তু এই তিনটি পার্ট থেকে কিন্তু কোয়ারিজ হতে পারে। সো আমরা এভাবে করে ডকুমেন্টগুলো কালেক্ট করব, তার অ্যাসেট কি কি আছে, সেই নতুন কোনো ফ্ল্যাট কিনেছি কিনা, তার কোনো কার আছে কিনা, তার কোনো জুয়েলারি আছে কিনা, তার ভ্যালুটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। যেমন একটি গাড়ি কিনলো, এখন গাড়িরকে আমরা শুধু পার্সেস ভ্যালু দিব, দেখেন হবে না, কিন্তু শুধু গাড়ির ক্রয় মূল্য দিলেই হবে না, এই গাড়ির রেজিস্ট্রেশন একটা কস্ট আছে না, এটাও দিতে হবে। একটি জমি কিনেছে, অনেক সময় জমির যে ল্যান্ড ভ্যালু এটা আমরা উল্লেখ করি ফাইলে, তো জমির একটি রেজিস্ট্রেশন কস্ট আছে না, এটাও তো হয়েছে। তাহলে এই যে সমস্ত বিষয়গুলোকে কনসিডার করে যে এটা কিভাবে প্রেজেন্ট করতে হবে ফাইলে আইনগতভাবে, আইনে কি বলা আছে, 166 ধারায় কি বলা আছে, 167তে কি বলা আছে, রিটার্ন দিলে 167তে কিভাবে সে তার সম্পদগুলো দেখাবে, কিভাবে তার খরচগুলো দেখাবে 168, এই বিষয়গুলো কিন্তু আমাদের আসবে। এরপর লাইবিলিটি, লোন, ব্যাংক লোন নিলে কি হবে, লোনের ইন্টারেস্টগুলোর কিভাবে ব্যবস্থা করতে হবে, এই লোন সার্টিফিকেট দেখে আপনাকে বুঝতে হবে যে এই লোনের যে আমি স্টেটমেন্টটি পেলাম
দেখেছে সোনালী ব্যাংকে যে লোনের স্টেটমেন্ট আপনাকে দিয়েছে ক্লায়েন্ট, স্টেটমেন্ট দিয়ে বুঝতে হবে এই লোনের কোনটা ইন্টারেস্ট, সেখানে কোনো হাউস বিল্ডিং লোন নিয়েছে কিনা, এটা কোথায় বাদ দিব, পার্সোনাল এক্সপেন্ডিচার এটা আসবে কিনা, ফ্যামিলি এক্সপেন্ডিচারে এটার লোনের ইন্টারেস্টটা আসবে কিনা, ব্যালেন্সটা কোথায় বসাতে হবে, এই প্রত্যেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। তার মানে হচ্ছে এই ডকুমেন্টগুলো আপনি যদি আইনগতভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি একটি আইনগত, একটি স্বচ্ছ রিটার্ন হবে। তাহলে আমাদের অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে প্রথম কাজ হচ্ছে এই ডকুমেন্টগুলো কালেক্ট করা, ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা, এটা দেখা। যদি এই কাজটি করতে আমি না পারি, আমার রিটার্ন কখনোই আইনগত রিটার্ন, স্বচ্ছ রিটার্ন হবে না। এখানে আন্দাজে কোনো কাজ করার সুযোগ নাই। আপনি হয়তো ভাবছেন ক্লায়েন্ট এসে বলছে যে আমার তো কিছুই নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইন প্র্যাকটিসে আমরা এগুলো ফেস করেছি। এই জন্য প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো আমরা ফেস করেছি, যেভাবে সলিউশন হয়েছে, আপনাদেরকে ঠিক সেইভাবেই দেখানো হবে। তাহলে প্রথম যে কাজটি হচ্ছে, এই কাজটি আমাদের আজকে তো আমরা আসলে আলোচনা করতে পারবো না, সময়ও নেই। আজকে জাস্ট 1 ঘন্টা আমাদের সেমিনার ছিল যে মূল দেখানো যে আমরা কিভাবে কাজগুলো করি। 2 নম্বর কাজটাকে খালি কাজের নামটা বলে শেষ করি, আজকে খুব বেশি ডিপলি যাব না, মানে পয়েন্ট আলোচনা করতে গেলে অনেক দূর চলে যেতে হয়, এদিকে আমরা যাবো না। যে রিটার্নটা প্রিপারেশন করা, 180 ধারার রিটার্ন, 180 ধারায় রিটার্ন আছে আবার দুইটা, এটা অনেকে জানেন কিনা যে দুইটা রিটার্ন আছে, এবং এই রিটার্ন প্রিপারেশন করতে গেলে এখানে 60টি স্টেপ আছে। তার মধ্যে একটি হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করা, ইম্পর্টেন্ট। যে ইনকামের তথ্য দিলেন, রিবেটের তথ্য দিলেন, রিবেটের হিসাব হলো, ট্যাক্স ক্যালকুলেশন হলো, এরকমভাবে 60টি ধাপ আছে এই রিটার্নের। এটা শুধু ই রিটার্ন না, ম্যানুয়াল রিটার্নেরও ঠিক 60টি ধাপ আছে। এগুলোকে আমাদের স্বয়ংক্রিয়ভাবে সেলফে আপনাদেরকে কাজ করতে হবে। এটাকে 180 ধারায় বলা হয় স্বয়ংক্রিয় রিটার্ন, সেলফ রিটার্ন। এই সেলফ রিটার্নটা তৈরি করা, এটাও একটি ইম্পর্টেন্ট কাজ। তো এই রিটার্ন তৈরি করা আমাদের শিখতে হবে, যে না শিখে কিন্তু একসাথে কাজ করা যাবে না। ওকে, এরপরে আমাদের কারেকশন রিটার্নের যে বিধান আছে, রিভাইজ রিটার্ন, এটাও 180 ধারায় আছে। এটা কিভাবে তৈরি করব, কখন রিভাইজ রিটার্ন তৈরি করতে হবে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপর আমাদের নর্মাল রিটার্ন তৈরি করতে হয়। এই নর্মাল রিটার্নটার বিধানটা কি, এটা কি এনবিআর অ্যাসেসমেন্ট করতে বাধ্য থাকবে, বা এটার প্রসিডিংস কি, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। এরপর এনবিআর থেকে বিভিন্ন ধারায় নোটিশ আসে, আমি এখানে একটা চার্ট করে দিয়েছি, এই ধারায় নোটিশ আসে। তো একটি ধারায় নোটিশ দেওয়া হলো আপনাকে, আপনি নোটিশের কি জবাব দিবেন, আপনার জবাবটা কি হবে, আপনার ব্যাখ্যাটা কি হবে, বা কোন নোটিশের এগেনিস্টে আপনার পদক্ষেপ কি, এগুলো তো বুঝতে হবে। যদি 280 ধারায় আপনাকে নোটিশ দিল, আপনার করণীয় কি, আপনাকে 172 ধারায় নোটিশ দিল, আপনার করণীয় কি, কি কাজ করবেন, 212 ধারায় আপনাকে নোটিশ দিল, আপনার এখন করণীয় কি। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটি এনবিআর যে কাজগুলো, প্রসিডিংস গুলো দেয়, প্রত্যেকটি নোটিশের একদম নমুনা দেখিয়ে তার এগেনিস্টে কি কি কাজ আপনার করতে হয়, সবগুলো আমরা ইন প্র্যাকটিক্যালি দেখাবো। এরপর সার্কেলে যখন হয়, এডবের নোটিশ দেওয়ার পরে আপনি সার্কেলে উপস্থিত হন, সেখানে একটা হিয়ারিং আছে। সার্কেল, জোন, কমিশনার, 3টি জায়গায় আপনাকে হিয়ারিং করতে হয়। সো এই হিয়ারিং গুলো কিভাবে করবেন, কোন স্টেজে কিভাবে আপনাকে মুভ করতে হবে, এই বিষয়গুলো ইন প্র্যাকটিক্যালি দেখানো হবে। এরপর সার্কেল থেকে হিয়ারিং এর পর একটি অ্যাসেসমেন্ট অর্ডার হয়। যেমন আপনি তো অ্যাসেসমেন্ট করেন, যেটাকে সেলফ, স্বয়ংক্রিয় অ্যাসেসমেন্ট বলা হয়। এনবিএরও তো এটাকে আবার রিঅ্যাসেস করতে পারে, অডিটে পড়লে রিঅ্যাসেসমেন্ট হয়। নর্মাল নর্মাল রিটার্ন দিলে এটাকে আবার রিঅ্যাসেসমেন্ট হয়। 212 ধারায় পড়লে এটা রিঅ্যাসেসমেন্ট হয়, অনেক কারণে এটা রিঅ্যাসেসমেন্ট হয়। তাই এনবিআর এটাকে রিঅ্যাসেসমেন্ট করে কিভাবে, ডিসিটি কিভাবে করে, সেখানে অ্যাসেসমেন্ট অর্ডার কিভাবে দেওয়া হয়, কিসের বেসিসে, সেই বিষয়গুলো বুঝে আপনি কিভাবে তাদের কাছ থেকে এই কাজগুলো করে নিয়ে আসবেন, সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি চলে আসবে। এবার ট্যাক্স প্ল্যানিং তো আছেই। যেমন এখন সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যুস হচ্ছে ট্যাক্স প্ল্যানিং করা। যেমন ধরেন আমাদের 30শে জুন পর্যন্ত ইনভেস্টমেন্টের টাইম আছে, এর উপর ডিপেন্ড করে কিন্তু আগামী বছর 26-27 কর বর্ষে সে ট্যাক্স রিবেট পাবে। তাহলে তাকে আমাদের এই ট্যাক্স যে ইনভেস্টমেন্ট, এটার ফ্যাসিলিটি দিয়ে ট্যাক্সটাকে কমানো, আপনার ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে ট্যাক্স কমানোর সুযোগ দিতে হবে। তাহলে আপনি স্মার্ট লয়ার হবেন, যে তাকে আপনি সুযোগ দিচ্ছেন, বেনিফিট দিচ্ছেন, তাকে কিছু কিছু জায়গায় আইনে এক্সামশন দেওয়া আছে, অব্যাহতি দেওয়া আছে, সেটার বেনিফিট দিতে হবে। ট্যাক্স কিভাবে কম আসে, সেই বিষয়গুলো, ইনকাম খাতগুলো তাকে তৈরি করতে হবে। এআইটি কিভাবে অ্যাডজাস্ট করা যায়, কিভাবে রিফান্ড নেওয়া যায়, সেই বিষয়গুলোকে খেয়াল করে অগ্রসর হতে হবে। এভাবে একটি স্মার্ট ট্যাক্স প্ল্যানিং যদি করা যায়,
তাহলে কিন্তু একজন করদাতার ট্যাক্স বার্ডেন কমে যায় অনেক অংশে। তো এটাই তো করদাতা চায়, যে তাকে আপনি কিছু বেনিফিট দেন, তাহলে তো সে আপনার উপর স্যাটিসফাই হবে। তাহলে এই যে কাজগুলো আমরা করি স্টেপ বাই স্টেপ, একদম ডকুমেন্ট কালেক্ট করা শুরু থেকে ট্যাক্স প্ল্যানিং পর্যন্ত যে রিলেশনগুলো তার কাছে আছে, এটা প্র্যাকটিক্যালি আমরা কেস বাই কেস দেখাবো কোর্সের মাধ্যমে। মানে আজকে আমি দেখাচ্ছি আসলে এই কোর্সটা কিভাবে হবে, কোর্সটা আমরা কি শিখবো, হাউ টু লার্ন, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক একইভাবে কর্পোরেট ট্যাক্সেরও যে ইস্যুসগুলো আছে, আমাদের কর্পোরেট রিটার্ন তৈরি করা, উইথহোল্ডিং রিটার্ন তৈরি করা, এই টিডিএসটা কিভাবে কালেক্ট করব, আমাদের এই উৎসে কয়েকটি বিধিমালা আছে, এবং আমাদের আইনের 7ম অধ্যায় 86 থেকে 139 পর্যন্ত উৎসে করে বিধানাবলী আছে, যে একটি কোম্পানি তার যতগুলো এক্সপেন্স আছে, যেমন তার এক্সপেন্স আছে কস্ট অফ গুডস সোল্ড, প্রোডাক্ট পারচেজ, সেখানে উচ্চ করের প্রশ্ন রয়েছে। তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, সেখানে উচ্চ করের প্রশ্ন রয়েছে। তার অ্যাসেট অ্যাডিশন আছে, সেখানে উচ্চ করের প্রশ্ন আছে। একটি কোম্পানির রিটার্নে আমরা 3টি জায়গায়, অর্থাৎ ব্যালেন্স শিটে 3টি ক্ষেত্রে এই টিডিএস এর বিধান পাই। সো সেখানে কোন কোন জায়গায় কত হারে কিভাবে উৎসকর্তনগুলো হয়, এটা আমাদের জানতে হবে। কিভাবে সেখান থেকে উইথহোল্ডিং রিটার্ন প্রিপেয়ার করে কোয়ার্টারলি জমা দিতে হয়, সে বিধানগুলো আমাদের চলে আসবে। এরকম ভাবে আমরা কর্পোরেট ট্যাক্সে আরো অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে দেখিয়েছি। এগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। যে একটা কোম্পানি আপনি নিবন্ধন করলেন, করার পরে আপনার কাজ কি কি, কোম্পানি থেকে আপনি কি কি কনসালটেন্সি করবেন, তার টিন ওপেন করা, তার পেইড আপ ক্যাপিটালকে কিভাবে পেইড করতে হবে, তার অফিসিয়াল ডিডটা কিভাবে করতে হবে, বিলগুলো কিভাবে করতে হবে, বিলের সাথে ট্যাক্স কিভাবে অ্যাডিশন হবে, এটা কি ইনক্লুসিভ হবে, সেখানে ভ্যাটের ইস্যুসটা কি হবে, টিডিএস কিভাবে কালেকশন করতে হবে, টিডিএস এর চালানটা কিভাবে দিতে হবে, সবগুলো ইন প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এপ্রিল মাসে যে সামারি দেবেন এটা কিভাবে করবেন, এরকম ভাবে কমপ্লায়েন্স গুলো আমাদের আসবে। আর কোম্পানির যে 8টা ইনকাম হেডস রয়েছে সে সম্পর্কিত আমাদের বিষয়গুলো আসবে। ব্যক্তির যেমন 13টি আছে, কোম্পানির 8টি আছে। এই সব বিষয়গুলো আমাদের, যে স্যালারি থেকে আমরা কিভাবে টিডিএস কর্তন করবো, প্রত্যেকটি বিষয় আমাদের কেস স্টাডি ভিত্তিক আসবে। এবং এই যে কাজগুলো করব, এর জন্য আমাদের কোন কোন আইনগুলো, কোন কোন বিধিগুলো প্রয়োজন হবে, সেইগুলো আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের যে 128 ব্যাচের যে গ্রুপ হচ্ছে, আজকেই তো ওরিয়েন্টেশন হলো, নেক্সট ডেতে যখন ক্লাস হবে তার পূর্বেই সবাই গ্রুপে জয়েন করবেন। যারা অ্যাডমিশন নিয়েছেন ইতিমধ্যে সবাই গ্রুপে জয়েন করলে আমরা এই গ্রুপে এই সমস্ত ডকুমেন্ট আমাদের রেডি আছে, উই আর রেডি। শুধুমাত্র আপনাদের এখন সচেতন করে যে আমরা এই ডকুমেন্টগুলো আপনাদের প্রোভাইড করেছি। যেমন আমি কি কি ডকুমেন্ট কালেক্ট করব, এটার জন্য আমি একটা লিস্ট করে দিয়েছি। আমি প্রথম থেকে দেখাচ্ছিলাম যে ব্যক্তি রিটার্ন আমরা কি কালেক্ট করবো, এটার জন্য আমি রেডি করে দিয়েছি স্যালারি জন্য কি কালেক্ট করতে হবে, প্রত্যেকটা আমাদের রিটার্ন আসতে এই সমস্ত ডকুমেন্ট, যে যে এসআরও গুলো গুরুত্বপূর্ণ তার একটা ডকুমেন্ট আছে, ইনকাম ট্যাক্স একটা ফুললি আছে সেখানে। এই প্রত্যেকটি বিষয়, ডাবল ট্যাক্সেশন, যে বিষয়গুলো কাজ করতে আপনার প্রয়োজন, সমস্ত ডকুমেন্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা যে কাজটি করবেন, একটি ফোল্ডার করে ফেলবেন ল্যাপটপে বা মোবাইলে, এই ফোল্ডারে সমস্ত ডকুমেন্টগুলো ডাউনলোড করে রাখবেন। অর্থাৎ যখনই কোনো রেফারেন্সের প্রয়োজন হবে ওখানে চলে যাবেন। আমরা জানতে হয় যে আইনের কোন জায়গায় এই বিষয়টি আছে, কি আছে এটা জানা প্রয়োজন না। যারা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে, কোনো থিওরি আপনার জানা প্রয়োজন না, বাট বুঝতে হয় যে এইটার সমাধানটা আমাদের এখানে পাবো। আপাতত আপনাদের কোনো বই কেনার প্রয়োজন নাই, আমরা বই কিনলে জুলাইতে কিনবো, আমাদের 5 মাস কোর্স হবে তো এখন এপ্রিলের শেষের দিকে। আপাতত কোনো বই কেনার প্রয়োজন নেই, জুলাইতে আমার সমস্ত বইগুলো আবার আপডেট ভার্সন আসবে ট্যাক্স এবং ভ্যাটের, সেটা। আর যত ডকুমেন্ট আপনাদের প্রয়োজন লেকচার শিট থেকে শুরু করে সব আমরা গ্রুপে আপলোড দিয়ে রাখবো। এবং আপনাদেরকে স্মার্ট ট্যাক্স প্র্যাকটিশনার হতে গেলে এনবিআর এর ওয়েবসাইটে যেতে হবে, ভ্যাটের প্র্যাকটিস করতে হলো বিজি প্রেসের ওয়েবসাইটে যেতে হবে, বিজি লস এর ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটগুলো আমি কিভাবে ঢুকবেন, কোন জায়গায় কোন ইনফরমেশনগুলো পাবেন, এগুলো এই প্র্যাকটিক্যালি আমি দেখাই দেবো, এটা আমিই দেখাবো। তো আপনাদের সুবিধা হবে যে আমার এই ডকুমেন্টগুলো প্রয়োজন, এই ওয়েবসাইটে আমি এই তথ্যটা পাবো। টোটাল তথ্যের জন্য আপনাকে আমাকে ফোন করতে হবে, স্যার এইটা কোন জায়গায় আছে, এটা কোন ধারায় আছে, ফোন করার প্রয়োজন নাই। আপনি নিজেই জানবেন যে আমার এই রুলসটা এই আইনে আছে, অথবা এই আইনটা খুঁজি, আপনি নিজেই জানবেন অমুক আহ, জায়গায় কেস লতে এটা রেফারেন্সটা পাবো। এই ডাবল ট্যাক্সেশন, দুইটা রাষ্ট্রের মধ্যে ট্যাক্স নিয়ে কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, যার সলিউশন এই ডিটিএ দিয়ে হবে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, এটা দিয়ে হবে। এটা আপনি বুঝে ফেলবেন। সো আপনাকে একটা টোটাল কনসেপ্ট দিব, ডকুমেন্ট দিব, তারপরে আপনি কাজগুলো স্টেপ বাই স্টেপ শুরু করবেন। ঠিক ভ্যাটেও আমাদের এরকম কাজ আছে, আজকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে।
এরপরে ভ্যাটে যেরকম কাজ আছে, ভ্যাটের যে 8টি মেইন কাজ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে এই ইনকাম ট্যাক্স কেস দেখছেন, এটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে কেস এগুলো আপনি সলভ করবেন। এই প্রত্যেকটি বিষয় আমাদের রেডি করা আছে, ভ্যাটের কেস মামলা আছে, সেগুলোর আমরা সলিউশন করব। টোটালি কথা হচ্ছে আজকে আর খুব বেশি আমরা যাচ্ছি না, টোটাল যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন, এক কথায় আমরা এভাবে করে একটা এক্সপার্ট টাইপের ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি, যেখানে আপনি বলতে পারেন যে এই কর্পোরেট প্র্যাকটিস করতে হলে যা লাগে সবকিছু আপনি একটি কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছেন।